ডায়েরিতে স্বাগতম। গল্পটি ভিন্ন ধাঁচের, ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে। ঘড়ির কাঁটায় রাত 12:05 এখন। গভীর ঘুমে আচ্ছন্ন গোটা গ্রামের লোকজন। গ্রামাঞ্চলে মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাই রাত 12টা মানে প্রায় মধ্যরাত গ্রামাঞ্চলের মানুষের কাছে। হাওলাদার বাড়ির কর্তা সিদ্দিক আহমেদ ঘুমালেও গিন্নি আঞ্জুম বেগমের চোখের এখনো ঘুম আসেনি। বিছানায় শুয়ে শুয়ে মেয়েদের কথা ভাবছেন তিনি। মেয়েগুলোর সাথে খারাপ কিছু হয়ে গেল না তো? মন স্থির করতে পারছেন না তিনি। আর মনকে আর কিছুতে শান্ত হয়। আচমকা স্বামীর ফোনে রিংটোন, নড়ে চড়ে উঠলেন তিনি। এত রাতে কে কল দিচ্ছে? ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলেন আঞ্জুম বেগম। বালিশের পাশেই রাখা আছে ফোনটা। সিদ্দিক আহমেদ ঘুমের রেশ বেশ গাঢ় হওয়ায় ঘুমন্ত অবস্থায় ফোনের রিংটোন শুনতেও পান না কখনো। তাই আঞ্জুম নিজেই ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে নিলেন কোনো পরিচিত নম্বর কিনা। অপরিচিত নম্বর রয়েছে। কল রিসিভ করে কানে ফোন ধরে বললেন, হ্যালো, কে বলছেন? হ্যালো মা, আমি মিষ্টি বলছি মা। তুমি কেমন আছো মা? বাবা ঠিক আছে তো? মিষ্টি উতলা হয়ে মায়ের সাথে কথা বলছে। আঞ্জুম বেগমের ঘোর কাটে না। সত্যি সত্যি মিষ্টি কল দিয়েছে। কিয়ৎক্ষণ বাদে বাস্তবে ফিরলেন তিনি। ব্যতিব্যস্ত হয়ে বলেন, তুই কোথায় আছিস? ঠিক আছিস তো? মিষ্টি, তুই বাড়ি আয়। মা, আমি বাড়ি আসছি মা। আমি বাড়ি গিয়ে সব বলবো তোমাদের। আমি ইচ্ছে করে এতদিন যোগাযোগ করিনি, তেমন নয় মা। কোনো সমস্যা নেই, তুই ফিরে আসলেই হবে আমার। তাড়াতাড়ি আয় মা, আমাকে জড়িয়ে ধরবি একটু। খুশিতে কান্না করে দিয়েছে আঞ্জুম। মিষ্টিও কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি শীঘ্রই তোমার কাছে আসছি, আর একটু অপেক্ষা করো। এদিকে স্ত্রীর কান্নারত আওয়াজে সিদ্দিক আহমেদ জেগে গেছেন। হন্তদন্ত হয়ে শোয়া থেকে উঠে বসেছেন উনি। কি ঘটেছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো, তারপরে ব্যাকুল হয়ে উঠলেন তিনিও। আঞ্জুম মিষ্টি কথা বলছে, একটু দাও না কথা বলি। আঞ্জুম স্বামীর হাতে ফোন দিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেন। মারে, তুই ঠিক আছিস? কোথায় আছিস? মিষ্টি ভীষণ কান্না পাচ্ছে। এই মানুষটা তার আপন বাবা না হয়েও কতটা ভালোবাসেন, অথচ মেহেকের সাথে কি আচরণ না করতো মা মেয়ে মিলে। মিষ্টির পাশের সিটে মেহেক বসা, তাই বাবার কণ্ঠ শুনে নড়ে চড়ে উঠল সে। বাবা, আমি বাসে আছি। বাবা, আমার পাশে আপু আছে, মেহেক আপু আছে। বড় মেয়ের কথা শুনতে ফুপিয়ে কেঁদে উঠলেন সিদ্দিক। মিষ্টি মেহেকের কাছে ফোনটা দিল। বাবা। মেহেক, মা, মা তোরা কেমন আছিস মা? আমাদের আর কষ্ট দিস না, তাড়াতাড়ি বাড়ি আয় মা। মেহেকের বাবার মুখে মেহেকের কথা শুনে আঞ্জুম বেগম খুশি হলেন। মেহেকও আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগলো। কতগুলো দিন বাবার সাথে কথা বলা পর্যন্ত হয়নি। বাবা, আমরা বাসে কাল সন্ধ্যা হবে পৌঁছতে। তোমরা ততক্ষণ চিন্তা করবে না। এখন রাখছি, ফোন তো আমাদের না। ঠিক আছে মা, আয় তোরা, আমরা অপেক্ষা করছি। আচ্ছা বাবা। কল কেটে ফোনটা পেছনের সিটে রোশনের হাতে দিল মেহেক। সামনের সিটে মেহেক আর মিষ্টি বসেছে, আর পেছনে রোশন একাই দুটো সিট দখল করে বসেছে। অর্ক ও লিমন পাশাপাশি অপর দিকের সিটে বসেছে। মিষ্টি চোখে জল মুছে দিয়ে নিজের চোখের জল মুছতে যাবে, তার আগে রোশন পেছন থেকে দাঁড়িয়ে হাত দিয়ে মুছতে লাগলো চোখের জল। রোশনের এমন কাজকর্ম দেখে অর্ক আর লিমন মুচকি হাসছে। মিষ্টিও হাসছে, কিন্তু মেহেক সরিয়ে দিল ওর হাত। ক্ষীণস্বরে বললাম, এটা বাস, দয়া করে এখানে বসেও অসভ্যতামি করবেন না। জানালা দিয়ে বাতাস এসে মেহেকের খোলা চুলগুলো কেমন এলোমেলো করে দিচ্ছে। সেই দেখে রোশন ঘাড় কাত করে মুচকি হাসলাম। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুজল, বললাম, পেছনের সিটে এসো। রোশনের কথা চমকালো মেহেক। চোখগুলো বড় বড় হয়ে গেছে ওর। পেছনে না তাকিয়ে বললাম, মিষ্টি একা বসতে পারবে না। কিন্তু মিষ্টি বলল, আমি একাই পারবো আপু। এই কয়দিনে অনেক কিছু শিখে গেছি, পারি না বলতে কোনো কিছু নেই এখন আর। মিষ্টির কথা শেষ হতে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেছে। রোশন বিষয়টা স্বাভাবিক করতে বললাম, মিষ্টির পাশে অর্ক বসবে। কি অর্ক? হ ভাই, অবশ্যই। মেয়েকে মেজাজ খারাপ লাগছে। বাসে বসেও শান্তি নেই, পাশাপাশি বসলেই শুরু করবে জ্বালাতন। তার ভাল লাগে না। মিষ্টিটা কেন বললো বসতে পারবে, না বললে তো আর রোশনের কাছে আসতে হতো না। এসব ভেবে ভেবে
বসে আছে মেহেক। রোশন বলল, আসবে নাকি কোলে তুলে নিয়ে আসবো? মেহেক দ্রুত বসা থেকে উঠে রোশনের পাশের সিটে এসে বসে পড়ল। এই লোকের বিশ্বাস নেই, বাসের মধ্যে কোলে তুলে নিলে তো সবাই হাসাহাসি করত। অর্ক লিমনের পাশ থেকে উঠে এসে মিষ্টির পাশে বসেছে। গুড গার্ল, এখন জানালার পাশের সিটে বসো। বসেছি, আবার জানালার পাশের সিটে কেন? রোশন মেহেকের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, যেখানে বসে আছো সেখানে বসে থাকলে পরপুরুষের বাতাস লাগবে তোমার গায়ে। এই যে দেখো যাত্রীরা উঠে নামে, তাতে তোমার গায়ে লাগবে, সেটা আমার সহ্য হবে না মোটেই। মেহেকের কেন জানি ভীষণ হাসি পাচ্ছে। পরপুরুষ? আপনি কে তাহলে? ঘর পুরুষ? রোশন সোজা হয়ে বসে সিগারেটের সুখ টান দিয়ে বলল, হ্যাঁ সেটাই মনে করতে পারো, এখন আসো। মেয়েকে চোখ মুখ কুচকে ফেল, নিজেও সরবে না আর ওপাশেও বসতে বলেছে। এখন গায়ের ওপর থেকে ওপাশে গিয়ে বসতে হবে। এ কি মুসিবত! মেহেক রোশনের পাশ কাটিয়ে উঠে দাঁড়ালো, তারপর জানালার পাশে সিটে বসলো। হয়েছে। হাতের দাঁত চেপে কিছুটা রেগে বলল মেহেক। রোশন হেসে আবার কানের কাছে মুখ নিয়ে বলল, ওপাশে না গিয়ে কোলেও তো বসতে পারতে সুন্দরী, আবছা আলোতেও কেউ দেখতো না। লুচ্চা মার্কার লোক আপনি। হাসালে সুন্দরী, আমি যে চরিত্রহীন তা কি নতুন জানলে? মেঘ চুপ করে রইল। হয়তো কথা বাড়াতে ইচ্ছে করছে না, এর সাথে কথা বলার থেকে ঘুমানো ভালো, কিন্তু ঘুমাতে গেলেও ভয় লাগছে এখন, যদি বাসের মধ্যে কিছু করতে শুরু করে। রাতটা কোনো রকমই কাটলো সিদ্দিক দম্পতির। মেয়েদের আসার খবর রাতে ঘুম হয়নি। সকাল হতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজন, যদিও জানি বিকেলের আগে কিছুতেই ওদের আসার সম্ভাবনা নেই, তবুও বাবা মায়ের মন মানে না। পাশের বাড়ির রোকেয়া ওদের ভাবগতি দেখে এগিয়ে এলো। রোকেয়া এক সন্তানের জননী, রাহাতের মা, স্বামী প্রবাসী। চাচি, কি হয়েছে? সকাল সকাল এখানে দুজন দাঁড়িয়ে আছেন। রোকেয়ার কথায় আঞ্জুম বসা থেকে উঠে দাঁড়ালেন। রোকেয়া, আমার মেয়ে দুটো আসবে আজ, ওদের পাওয়া গেছে রে। রোকেয়ার কপালে ভাঁজ পড়ল, ভ্রু জিজ শুধালো, কোথায় ছিল এতদিন মিষ্টি? আর মেহেককে তো ডাকাতরা নিয়ে গিয়েছিল বলেই জানতাম, তাই দুজনে কি তাদের সাথে ছিল নাকি? আঞ্জুম বেগম চুপ করেই রইলেন, কি উত্তর দেবে? এসব কিছুর উত্তর তো তিনি নিজেও জানেন না। সিদ্দিক আহমেদ বললেন, আগে ওরা আসুক, তারপর সবকিছু জানতে পারবো। ওহ, আসছি আমি, কাজ আছে আমার। রোকেয়া চলে যেতে মেহেকের বাবা বললেন, আঞ্জুম, আমার মেয়েদের অনেক কথা শুনতে হবে, তুমি দয়া করে ওদের সাথে ভালো আচরণ করবে। বাইরের লোকজন যাই বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কারো টাকায় তো খাই না, নিজের উপার্জনের টাকা খায়। আমি আগের মতো নেই মেহেকের বাবা, আমার দ্বারা মেহেক আর কোনো কষ্ট পাবে না, তুমি এ বিষয়ে নিশ্চিত থাকো। যাক, আলহামদুলিল্লাহ। আমি যাই কিছু বাজার করে নিয়ে আসি, বিকেল তো ভালো কিছু পাওয়া যায় না, এই বেলায় রান্না বান্না করে রেখো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাজারের ব্যাগ নিয়ে আসছি। সিদ্দিক আঞ্জুমের কথা মতো দাঁড়ালেন। আঞ্জুম পাকঘর থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে এসে ওনাকে দিলেন। ভদ্রলোক বেশ ফুরফুরে মেজাজে মেয়েদের জন্য ভালো বাজার সদাই কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। সূর্যের আলো চোখে পড়তে চোখগুলো নড়ছে মেহেকের, কেমন অসহ্য লাগছে ঘুমন্ত অবস্থায়। মনে হচ্ছে এই রোদ আবার এই ছায়া। এরকম কিছুক্ষণ চলার পর ঘুম ভেঙে গেল মেহেকের। ঘুম চোখে তাকিয়ে দেখলো রোশন জানালার পর্দা নিয়ে নাড়াচাড়া করছে। এতক্ষণ এই জন্যই এমন আলো ছায়া এসে চোখে লাগছিল। এভাবে ঘুমটা ভেঙে দিলেন কেন? ওয়াও, আমার সুন্দরী ঘুম ভেঙেছে তবে? ধুর, যত সব বাজে কথা। মেয়েকে রাগান্বিত চেহারা দেখে রোশন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাখলে মেয়েটাকে অন্যরকম লাগে, একেবারে রণচণ্ডী। সামনের সিটে মিষ্টিকে ডেকে মেহেক বলল, মিষ্টি, তুই ঠিক আছিস? হ্যাঁ আপু, আমরা তো নাস্তাও খেয়ে নিলাম। রোশন ভাই তোর জন্য না খেয়ে বসে আছে শুধু। মানুষ ভূত দেখলে যেমন চমকে ওঠে, মিষ্টির বলা উপরোক্ত কথাটি শুনেও মেহেক তেমন ভাবে চমকালো। এই লোক কি ঢং করছে নাকি অন্য কিছু? ভালোবাসা তো ওর দ্বারা অসম্ভব। তাহলে হ্যাঁ মিষ্টি, তুমিও বুঝতে পারছো, শুধু তোমার আপু বুঝতে পারছে না। আপনাকে আমি চিনি, কিন্তু আমার বোন চেনে না। কি মতলব করছেন? আমাকে আবার ওই জঙ্গলে নিয়ে রাখবেন? মেহেকের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখেই বলল। রোশন যেন ডোন্ট কেয়ার মুডে থাকে সবসময়। এত সিরিয়াস কথায় হাসলো সে।
ফিউ নাচিয়ে বলল। আপাতত বোনকে নিয়ে বাড়ি যাও, তারপর দেখা যাবে। ভরকালো মেহেক, তার মানে আবারও বাড়িতে হানা দিতে পারে ওরা, কিন্তু কেন? শরীর পাওয়ার থাকলে তো এতদিনে জোর করে সেটা ভোগ করতো রোশন, তবে কিসের জন্য এত ন্যাকামি? লিমন রোশনের দিকে দুটো কেক আর একটা পানির বোতল এগিয়ে দিল। সেগুলো হাতে নিয়ে এই রোশন মেয়েকের দিকে ধরতে খেতে বলল, কিন্তু মেয়ে খাবে না। রোশন জোর করলো না, কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। মেয়ে কাল বিলম্ব না করে দ্রুত কেক খেতে শুরু করেছে। রোশনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা দেখা যাচ্ছে। আপনার কিছু লাগলে কইবেন কিন্তু। অর্ক হেসে মিষ্টির দিকে তাকিয়ে বলে। মিষ্টিও বদলে মৃদু হেসে বলে, জি বলবো। জানালা দিয়ে বাইরে দৃষ্টি ছড়িয়ে চলমান দৃশ্য দেখছে। মিষ্টি চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিতেই চোখের সামনে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভাসতে লাগলো। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতেই পারল না মিষ্টি। ভয়ে চোখ মেলে তাকিয়ে হাঁপাতে শুরু করেছে মেয়েটা। আর কি হলো? না আসলে খুব বুঝতে পেরেছে মিষ্টির তিক্ত স্মৃতিগুলো মনে পড়েছে। দেখুন, যে স্মৃতি আমাদেরকে কষ্ট দেয় তা ভুলে যাওয়ার চেষ্টা করাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, যা আমরা বলতে চাই তা আরও বেশি করে স্মৃতিপটে ভেসে ওঠে। তাই যেমন আছে তেমন থাকুক সব। সময়ের সাথে সাথে এমনি সব ফিকে হয়ে যাবে। মিষ্টি কিছুটা অবাক হলো অর্কের কথা বলার ধরনে, কারণ রোশন লিমনের সাথে ওর আচার আচরণ মিলে না। হয়তো জীবনের কোনো কঠিন চপটঘাত এখানে এনে দাঁড় করিয়েছে অর্ককেও। গতকাল থেকে লোকটার পাশে বসে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে মেহেকে। দুপুর হলো মাত্র, বিকেলের আগে বাস থেকে নামা হবে না, এইসব ভেবেই ভাল লাগছে না মেয়েটার। জানালার পাশে বসায় রুদ্রের তাপ গায়ে লাগছে ওর। যদিও জানালার পর্দা টেনে দিয়েছিল রোশন, কিন্তু মেহেক পর্দা সরিয়ে ফেলেছে। এরই মধ্যে মিষ্টি আর অর্কের মধ্যে কথা হতে হতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। চলো। রোশন মেহেকের কাঁধে থুতনি রেখে বলা, মেহেক কাঁধ সরিয়ে কপট রাগ দেখিয়ে বলা, কোথায়? হানিমুনে। জানে মেরে ফেলবো। মেহেক জানালা দিয়ে বাইরে তাকালো। রোশন মেহেকের হাতে হাত রাখতে হাত সরাতে চাইল মেহেক, কিন্তু রোশন ছাড়লো না। আমি তো সেই কবেই মরে গেছি সুন্দরী, তোমার ছলো ছলো নয়নে, মায়া মায়া সেই দৃষ্টিতে। কেন বলছেন এসব? আমিও তো জানি না। মেহেক চুপ করে গেল। মাঝে মধ্যে নিজের উপরে বিরক্ত লাগে ওর। জানে যখন এই লোকটার সাথে কথা বলা অসহ্য, তবু কেন বলে। রোশন মেহেকের হাত ধরেই উঠে দাঁড়ালো। বাস থেমেছে। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়েছে। হাত ছাড়ুন বলছি। খেতে চলো। আর একটু কম কম রাগ করো, ডেরায় থাকতে তো চুপচাপ থাকতে। সময় আমাকে বদলে দিয়েছে, আর সেই বদলের কারণ আপনি। আপু আসছো না কেন তোমরা? মিষ্টি বাসের জানালার বাইরে থেকে বলল। অর্ক, লিমন আর মিষ্টি আগে ভাগেই বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে। রোশন ফিরে উঠে মিষ্টিকে দেখল। তোমার বোন তোমার থেকে ফার্স্ট, চলো এবার, কথা পরে হবে। কথায় কথা পারবে, তবু এই লোক হাত ছাড়বে না। তাই অহেতুক তর্ক না করে রোশনের সাথে বাস থেকে নেমে দাঁড়ালো মেহেক। দুপুরে কড়া রোদে হাসপাস লাগছে সবুর হোসেনের। আজকে গরম একটু বেশি মনে হচ্ছে। কদিন ধরেই মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হচ্ছে না। পাকপাখালি পর্যন্ত গরমে অতিষ্ঠ। আচমকা গুলির আওয়াজে নড়েচড়ে উঠল সবুর হোসেন। সীমান্তে নিশ্চিত পুলিশ হানা দিয়েছে। কয়েকদিন ধরেই ওত পেতে ছিল প্রশাসনের লোকজন। সবুর ঘর থেকে বেরিয়ে বাইরে বেরোতে ফয়সাল দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বস বস, পুলিশ ঢুকেছে জঙ্গলে। কি? নদীর পার পেরিয়ে এলো কিভাবে? সবাইকে পজিশন নিতে বল, অস্ত্র বের কর। ঠিক আছে বস। ফয়সালের ফের হন্তদন্ত হয়ে ছুটল অন্যদিকে। সবুর এগুলেন সামনে। গুলির আওয়াজে বেশ বুঝতে পারছেন আটসাট বেঁধেই এসেছে তার আজ। ভয় লাগছে রোশনের জন্য। দুর্ভাগ্যবশত যদি আজ কোনোভাবে রোশন এলাকায় আসে, তখন সবুর হোসেন চিন্তায় পড়ে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল, মাত্র 2-3 কিলোমিটার পেরোলে মেহেকের গন্তব্য। রোশনের কেমন জানি অস্থির লাগছে। কিসের জন্য এই অস্থিরতা তা অবশ্য বুঝতে পারছে না। মেহেকের দিকে বারবার দৃষ্টিপাত করছে রোশন। মেঘ জানালার বাইরে দেখতেই ব্যস্ত। রোশনের দিকে ওর কোনো মনোযোগ নেই। রোশন মেঘের কোমরে হাত দিয়ে হঠাৎ করেই নিজের দিকে টেনে নিল। মেঘ চমকালো, থমকালো, বড় বড় চোখ করে রোশনের দিকে তাকালো। কি হচ্ছে এসব? এটা বাস।
নির্লজ্জ আপনি। আমি কিন্তু চেঁচামেচি করব। পারলে করো, পারবে না তুমি? মেহেক রোশনের হাত ধরে সরাতেই চাচ্ছে কিন্তু পারছে না। রোশন হাত কোমরে রেখে হুট করে বুকে জড়িয়ে নিল মেহেককে। মেহেকের মাথার তালুতে থুতনি রেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস পেল রোশন। অন্যদিকে মেহেক রাগে ছটফট করছে। কি করছেন? আরে আমার বোন দেখতে পাবে তো, আশেপাশে সবাই নিশ্চয়ই তাকিয়ে আছে। মেহেক খুব জোরাজোরি করতেই রোশন ছেড়ে দিল ওকে। সামনের দিকে তাকিয়ে দেখলো মেহেক মিষ্টি অর্কর সাথে কথা বলতে ব্যস্ত। শুধু পাশের সিটে লিমন মুচকি মুচকি হাসছে। মেজাজ খারাপ লাগছে মেহেকের। কি একটা অবস্থা তোর! সারাদিন অপেক্ষা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছেন আঞ্জুম ও সিদ্দিক। মেয়েগুলো ও যে কখন আসবে সেই ভেবে দরজা দাঁড়িয়ে আছেন সিদ্দিক। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বিকেল থেকে তো এখানেই আছো। স্ত্রীর কথায় পেছন ফিরেই তাকালেন। সন্ধ্যা তো হলো, ওদের আসার সময় হয়ে এসেছে। আচ্ছা, তোমার কি মনে হয় সত্যি মিষ্টি কারোর সাথে পালিয়ে গিয়েছিল? আঞ্জুম বেগমের কথায় চমকালেন মেহেকের পাপা। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তাতে কি এসে যায় মিষ্টির মা? বয়স তো কম, ভুল করতেই পারে। মেয়ে ফিরে আসছে, সেটাই অনেক। যদি সত্যি তেমন হয়ে তো জামাই নিশ্চয় সাথে আসবে। স্বামীর কথায় চুপ করে রইলেন আঞ্জুম। মনটা অস্থির লাগছে। অল্প বয়সে এর ভুলগুলো যে বজ্র মারাত্মক হয়। আবেগের বয়সে একটা ভুল করে সারা জীবন আফসোস করেও সেই ভুলের সংশোধন করা যায় না। বাস থামতে এক এক করে নেমেছে সবাই। রোশন ভালো করে মুখে মাস্ক পরে নিয়েছে এখন, সাথে লিমনও। অর্কের বিষয় আলাদা। ও সবে কয়দিন হলো ডাকাত দলের যোগ দিয়েছে, তাই ওর কোনো রিস্ক নেই বললেই চলে। মেহেক আর মিষ্টি অনেকদিন পরে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিল। আর একটু অপেক্ষা, তারপরে সে চিরচেনা ঘরে পৌঁছাবে তারা। অর্ক, তুই ওদেরকে বাড়ির ভেতর পর্যন্ত দিয়ে আসবি। আমরা নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করছি। এখানে থাকা নিরাপদ হবে না। রোশন সিগারেটে ফুঁক দিয়ে বলল। লিমনের পাশে অনুগত দাসের মতো দাঁড়িয়ে অর্ক বলল, ঠিক আছে ভাই, আপনারা যান। রোশন মেহেকের দিকে দৃষ্টিপাত করলো। মিষ্টির সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটা। একবার একটু ফিরেও তাকাচ্ছে না বলে রাগ হচ্ছে রোশনের। সুন্দরী, আমাদের শীঘ্রই দেখা হবে। ততদিন সাবধানে থেকো আর পরপুরুষ থেকে দূরে থেকো। দূরে মানে দূরে। গট ইট? রোশনের কথায় গা জ্বালা ধরে যাচ্ছে মেহেকের। এক জীবনে আর দেখা না হোক আমাদের। পারলে আর কোনো মেয়েকে আমার মতো তুলে নিয়ে যাবেন না। আর শখ নেই, তবে এক জীবন না, তুমি চাইলেই যখন তখন আমাদের দেখা হবে। আমি কখনো চাইবো না। এমন কথা বলবে না যা রাখতে পারবে না। তুমি চাইবে। অর্ক, ওদের নিয়ে যা। রোশনের কথায় গায়ে জ্বালা ধরে যাচ্ছে মেহেকের। মেহেকের দিক থেকে নজর সরিয়ে অর্ককে বলল রোশন। মেহেক হাঁপছে বাঁচলো আজ। রোশন আর লিমন এগুলো অন্ধকারে। মিষ্টি, মেহেক আর অর্ক বাড়ির পথে এগোচ্ছে। বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরে না ওদের বাড়ি। হেঁটে গেলে 20 কি 21 মিনিটের পথ। তবু অর্ক একটা অটো রিক্সা ডাকলো। তিনজনই মিলে রওনা দিল। গাড়িতে পৌঁছাতে মিনিট 10 লাগলো। অর্ক ভাড়া মিটিয়ে অটো রিক্সা থেকে নেমে ওদেরকে নামতে বলল। মিষ্টি, মেহেক, নামুন। ধন্যবাদ অর্ক ভাইয়া, আপনি সবার থেকে একটু আলাদা। ভালো থাকবেন। মেঘ হেসে বলল অর্ককে। অর্ক মিষ্টির দিকে তাকে মুচকি হেসে বলল, চলুন একেবারে বাড়ির ভিতরে পৌঁছে দিয়ে আসি, বাইরের আদেশ। চোখ মুখ কুচকে ফেললো মেহেক। লোকটা নেই, তবুও তার কথা যেহেতু নিজ থেকে বাড়ির ভেতরে যেতে চাচ্ছে অর্ক, তাই আর না করলো না কেউ। আচ্ছা। বাড়ির সামনে অটোরিক্সা থামার আওয়াজেই এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে এসেছে মেহেক ও মিষ্টির বাবা মা। আশেপাশে থেকে কিছু প্রতিবেশীরাও এসেছে অবশ্য। এতদিন পর মাকে দেখে মিষ্টি হাউমাউ করে কেঁদে উঠে। মেহেককে বুকে জড়িয়ে নেন সিদ্দিক। সবাই বেশ আবেগপ্রবণ হয়ে গেছে। অর্ক দাঁড়িয়ে দেখছে সবকিছু, যেন কোথাও একটা চাপা কষ্ট অনুভব করছে ছেলেটা। চোখ টলমল করছে ওর। থেকে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়েছে। কি গো মিষ্টির মা, এ কি তোমার মেয়ের জামাই? অর্ককে ইশারা করে পাশের বাড়ির রহিমা শুধালেন। মাকে ছেড়ে অর্কর দিকে দৃষ্টিপাত করলো মিষ্টি। মেয়েকেও অবাক হয়ে গেছে। মিষ্টি ওর মাকে বলল, মা, উনি আমাদের এগিয়ে দিতে এসেছেন শুধু। আঞ্জুম বেগম রাহিমার প্রশ্নের উত্তরে বললেন, ও বুঝতে পারছি সব। রাহিমার আচার আচরণ বিরক্ত লাগছে মেয়েকে। চল মা, তোরা ঘরে চল এখন। আর
বাবা তুমিই চলো, একটু নাস্তা করে যাবে। মেহেকের বাবার প্রস্তাবে অর্কের ভাবনায় ছেদ ঘটে। নিজেকে স্বাভাবিক করে বলে, না চাচা, আরেকদিন আসুম, আজকে যাই। মিষ্টি মেহেক, এলাম। মাথা নেড়ে সায় দিল দুই বোন। যখন যেতেই হবে তখন দেরি করে লাভ নেই। এমনিতে আশেপাশে লোকজন উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। তা তোমার দুই মেয়ের সাথে যে ছেলে তিনটা ছিল তারা কারা? রহিমার পাশ থেকে করিম ব্যাপারী কথাটা বলে বিশ্রীভাবে হেসে উঠল। মিষ্টি ভয় কুকড়ে গেল কিছুটা, সবাই যদি জেনে যায় সবকিছু। কিন্তু করিমের কথা মেজাজ বিগড়ে গেল মেহেকের। এখন আর সেই মেহেক নেই যে চুপ করে থাকবে। আপনার মেয়ে কেমন আছে এখন চাচা? গতবার যে রুবেলের সাথে পালিয়ে গিয়ে আবার ফেরত আসলো, তারপর তো খুব অসুস্থ ছিল। মেহেকের হাসি হাসি মুখে কথা বলাতে করিম ব্যাপারীর মেজাজ তঙ্গে। কত বড় সাহস এই মেয়ের, তার মেয়েকে নিয়ে কথা তুলল। বেশিবার বেড়েছে তোর মেয়ের, মুখে দেখি কথাও ফুটেছে। কথা বলতে শিখলেই আপনাদের অসুবিধা চাচা। বোবা হয়ে থাকলে শান্ত ভদ্র মেয়ে, আগে নিজের চরকায় তেল দিন, তারপর অন্যের ঘরের চরকায় খোঁজ নিতে আসবে। করিম ব্যাপারী কিছু বলল না, রাগ দেখি হনহনিয়ে চলে গেছেন। ওনার দেখা দেখি বাকি প্রতিবেশীরাও যে যার বাড়ির দিকে এগাচ্ছেন। আঞ্জুম মিষ্টিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। মেহেক বাবার হাত ধরে বলে, বাবা চলো ঘরে যাই। মা চলো। হ্যাঁ চল, তোরা হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে খাওয়া দাওয়া শুরু করে নিবি। আঞ্জুম বেগম মেহেক ও মিষ্টিকে একসাথে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন। মেহেকের বাবার মুখে হাসি ফুটে উঠেছে। কতদিন পর বুকটা শীতল হলো। মেয়েরা হচ্ছে বাবার প্রাণ, শরীরে প্রাণ না থাকলে কি মানুষ বাঁচে? সেই জন্যই তো সিদ্দিকের মনে এত কষ্ট, অস্থিরতা ছিল এতদিন। নদী পার হয়ে পাড়ে পৌঁছাতে চমকালো রোশান। পাহারাদার মাটিতে দুটি আছে মৃত। লিমনও ভয় পাচ্ছে, ওদের অনুপস্থিতি নিশ্চিত বড়সড় কোনো ঘটনা ঘটে গেছে এখানে। লিমন তাড়াতাড়ি পা চালাতো। হ্যাঁ ভাই। ভেজা শরীরে দুজনই দ্রুত পায়ে এগোচ্ছে জঙ্গলের ভেতরে। ছাদের আলো খুব একটা না থাকলেও আবছা আলোতে পথ চলতে পারছে দুজন। ভাই এটা তো পুলিশ। লিমনের কথায় থামলো রোশান। সামনে মাটিতে একজন পুলিশের রক্তাক্ত লাশ পড়ে আছে। তবে রক্ত অবশ্য ওরা দেখতে পারছে না, কিন্তু মৃত এইটুকু বুঝতে পেরেছে। রোশান শার্টের নিচে কোমরে গুজে রাখা পিস্তল বের করে হাতে নিয়ে লিমনকে বলল, ভালো করে চেক করতো হার্টবিট সচল আছে কিনা। লিমন হাঁটু গেড়ে বসে পুলিশ কর্মকর্তাকে পর্যবেক্ষণ করে কিছু সময় পরে উঠে দাঁড়ালো। না ভাই, শেষ। মনে হয় পুলিশ আক্রমণ করেছিল এবং বড়সড় একটা লড়াই চলেছে জঙ্গলে। তাড়াতাড়ি পা চালাতো, নিশ্চয়ই বাবা সহ সবাই বিপদে আছে, নইলে মৃত লাশগুলো এরকম পড়ে থাকতো না। আর হ্যাঁ, খুব সাবধানে পা ফেলবি। ঠিক আছে ভাই। রোশানের সাথে পায়ে পা চালিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছে লিমন। এরই মধ্যে একটা গুলির আওয়াজে নড়িচড়ে উঠল রোশান। লিমন ভয়ে কেঁপে উঠল। ভাই মনে হয় ডেরায় পুলিশ পৌঁছে গেছে। পৌঁছালেও ওরা সংখ্যায় বেশি নেই। আস্তে আস্তে কমপক্ষে 6 জনের লাশ তো পড়ে থাকতে দেখলাম। আমাদের লোকজনও কিছু কম যায় না। তা ঠিক বলেছ ভাই। দাঁড়া লিমন, দেখ দুজন পুলিশ দাঁড়িয়ে আছে বাবার পাশে, বাকি 7 জনের সামনে দাঁড়িয়ে আরেকজন লোক, কিন্তু পুলিশের পোশাক তো পরে নেই লোকটা। পেছন দিক থেকে দেখা যাচ্ছে শুধু, কিন্তু মুখটা তো দেখা যাচ্ছে না। লিমন ভালো করে পর্যবেক্ষণ করছে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে। ওর দাঁড়িয়ে থাকার জন্য ডাকাতরা যেমন চুপ করে আছে তাতে রোশান নিশ্চিত এটাও প্রশাসনের লোক, তবে ফর্মাল ড্রেস নেই। ভাই ওদিকে গিয়ে দাঁড়ান তো, তাহলে হয়তো মুখটা দেখতে পারবো আমরা। রোশান লিমনের কথা মতো সত্যি খুব সাবধানে বাম দিকে একটা গাছের আড়ালে দাঁড়ালো। লিমনও রোশানের পিছু পিছু দাঁড়িয়েছে। তবে রোশান সামনে থাকায় যা দেখতে পাচ্ছে লিমন তা পাচ্ছে না। রোশান এই মুহূর্তে যা দেখছে তাতে নিজের দৃষ্টিভ্রম হয়েছে বলেই মনে করছে সে। অনাকাঙ্ক্ষিত সত্যি সামনে আসায় একবার পিছিয়ে গেল রোশান, আর তাতেই সবকিছু স্পষ্ট হলো লিমনের সাথে। পুলিশের হাতের বৈদ্যুতিক চার্জার লাইটের আলোতে আগন্তুকের চেহারা স্পষ্ট। লিমনের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, অর্ক। হ্যাঁ অর্ক, ও আমাদের ঠকিয়েছে লিমন। রোশান নিজেকে সামনে এগিয়ে এলো কিছুটা। লিমন ফিসফিসিয়ে পড়ল, কিন্তু কিভাবে? এত নিখুঁত অভিনয়। সবকিছু গোলমেলে লাগছে লিমন। অর্কর সাথে বিষয়টা আমি বুঝে নিব, তার আগে বাকি দুজনকে শেষ করতে হবে। ওরা দুজন আমরাও দুজন।
অর্কর একার পক্ষে কিছু করা সম্ভব হবে না, তাই ওই দুজনকে শ্যুট করতে পারলেই ওকে। ঠিক আছে ভাই, আপনি একটা নিশানা করুন, আমি করছি এটাকে। বি কেয়ারফুল লিমন, টার্গেট মিস হওয়া চলবে না। রিল্যাক্স ব্রো। ওকে, আমি ইশারা করলে একসাথে গুলি মারবো, ওকে? ডান। রোশন আর লিমন সময় নিয়ে লক্ষ্য স্থির করল। দুজনেই তৈরি এখন। রোশন ইশারা করতে লিমন গুলি ছুড়ল, সাথে সাথে রোশানা মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তা দুজন সরাসরি মাথায় গুলি মারায় কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। মজার কথা, সব পুলিশের শরীরেই ব্লুড প্রুফ জ্যাকেট পরা ছিল, তাই ডাকাতরাও বুদ্ধি করে সরাসরি হেডশুট করে দিয়েছে। আচমকা এমনটা ঘটে অর্ক খাপড়ে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে জানে রোশনের কাজ এটা। সাথে সঙ্গী দুজন মারা যাওয়ার এখন উল্টো ডাকাতরা ওকে ঘিরে তুলল অর্ককে। হাতের অস্ত্র নিয়ে উল্টো ওর কপালেই ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ফয়সাল। রোশন এগিয়ে গেল সেদিকে, সবুর হোসেনকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ঠিক আছো তো? তোকে নিয়েই চিন্তা হচ্ছিল। আমি ঠিক আছি বাবা। বাবার বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় রোশন। ফয়সাল অর্ককে ইশারা করে রাগান্বিত স্বরে রোশনকে বলল, ভাই এই বেঈমানটাকে কি করবেন? রোশন ঘাড় কাত করে শান্তকে ইশারা করলো কিছু একটা। মিনিট দুয়েকের মধ্যেই শান্ত কিছু একটা নিয়ে এগিয়ে এলো রোশনের দিকে। ঠোঁটে সিগারেট গুজে দিল ওর, তারপর লাইটার দিয়ে সিগারেটও ধরিয়ে দিল শান্ত। রোশন সিগারেটে সুখ টান দিয়ে এগোতে লাগলো অর্কের দিকে। কপালের লম্বা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে রোশনের, খোঁচা খোঁচা দাড়িগুলো ভিজে চুপচুপে। কিরে অর্ক, তোকে বিশ্বাস করার এই প্রতিদান দিলি? অর্ক থুতনিতে হাত রেখে বলল, বিশ্বাস, বর্ষা, ভালোবাসা এসব তোদের মতো ডাকাতদের জন্য নয়। রুশন, তোরা কত মেয়েকে তুলে নে বুক করেছিস, এমনকি মেরেও ফেলেছিস। দুদিন ভালোর মুখোশ পড়লে তার ভালো হয়ে যাসনি। তাছাড়া কত ব্যাংক লুট করেছিস, তার কি হিসাব আছে? তোদেরকে ধরার জন্য আমাকে প্রশাসন এখানে পাঠিয়েছিল, তুই এসে সব কিছু বরবাদ করে দিলি। শিট। রোশন অর্ক মুখ ঘুরিয়ে নিল। রোশন হাসলো একটু, সময় নিল না সিদ্ধান্ত নিতে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকটা গুলি আওয়াজে নড়ে চড়ে উঠলো আশেপাশে সব পাখিগুলি। বেমানির ক্ষমা নেই রোশনের কাছে। লাশগুলো সব নদীতে ভাসিয়ে দে, যাতে সবাই বুঝতে পারে পরের বার আবারও এমন কিছু করলে ফল এমনই হবে। ফয়সাল, শান্ত আর লিমন রোশনের কথা মতো কাজ করতে লাগলো। রোশন গিয়ে বাবার সাথে ঘরের দিকে গেল। পোশাক পাল্টাতে হবে। নদীতে আসতে গিয়ে ছোট্ট নৌকা আজ উল্টে গিয়েছিল। অর্কর লাশটা নদীর দিকে নিয়ে যাচ্ছে লিমন। ছেলেটার সাথে অল্প সময় হলো বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ওর। এই তো মাস দেড়েক আগে একদিন দলে এলো অর্ক, বলেছিল বাবা মা মারা গেছে এতিম সে, অথচ বের হলো কি। রাতে খাওয়া দাওয়া শেষে দুই মেয়ের থেকে সব কথা শুনলাম সিদ্দিক ও আঞ্জম। তবে মেহেক মিষ্টির পতিতালয় যাওয়ার বিষয়টা শুধু গোপন করে গেছে। বিক্রি করতে চেয়েছিল পল্লব, এতটাই বলেছে। আঞ্জুম বেগম তোর আগে ফুসছেন। পল্লবের মাকে গিয়ে কয়েক কথা শুনিয়ে না দিতে পারলে শান্তি নেই। ছেলেকে নিয়ে কত বড় বড় কথা বলে মহিলা, অথচ দেখো কি সব কুকর্ম করে বেড়ায় ছেলে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তোরা প্রাণে বেঁচে ফিরেছিস। ওই শয়তান পল্লব একবার আসুক গ্রামে। মায়ের কথা শুনে মেয়েকে রোশনের কথা মনে পড়ল। রোশন তো পল্লবকে বলেছিল গ্রামে আশেপাশে দেখলে শেষ করে ফেলবে ওকে। জীবনে প্রথম কাউকে খুন করতে ইচ্ছে করছে মেহেকের। এই পল্লবকে একদিন নিজের হাতে মেরে বলে মন স্থির করেছে মেহে। ঠিক বলেছ মিষ্টির মা। সিদ্দিক আহমেদ একটু থেমে মেয়ের উদ্দেশ্যই করে আবার বলেন, তোরা গিয়ে নিজেদের ঘরে শুয়ে পড়, কতদিন শান্তিতে ঘুমাসনি। আবার কথা দীর্ঘশ্বাস ফেল তুপন। কখনো ভাবতেই পারিনি আবারও নিজ গৃহে ফিরতে পারবে, অথচ আজ পারল। হ্যাঁ বাবা, আমরা যাচ্ছি এখন। মিষ্টি মেহেকের ইশারায় করতে মেহেক উঠে দাঁড়ালো। দুবন খাওয়ার পর ঘর থেকে বেরিয়ে নিজেদের শোয়ার ঘরের দিকে এগোলো। নয়াদিঘির গ্রামের পাশের জঙ্গলে পুলিশ ও ডাকাত দলের মধ্যে ভয়ানক বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। হতাহতের খবর জানা কারুর পক্ষে সম্ভব হয়নি। ভোরের আলো না ফুটা পর্যন্ত কোনো খবর পাওয়া যাবে না বলে জানিয়েছে সাংবাদিকরা। ফোন হাতে নিয়ে
ইউটিউবে একটা নিউজ চ্যানেল লাইভে ঢুকেছে মেহেক, কিন্তু আচমকা এমন খবরে শোয়া থেকে উঠে বসলো সে। পাশের জঙ্গলে মানে তো রোশানদের সাথে। অস্থির লাগছে মেহেকের। রোশানের কিছু হবে না তো? চমকালো থমকালো মেয়েটা নিজের অদ্ভুত ভাবনা চিন্তায়। ওই ডাকাতের তো এরকম শাস্তি পাওয়াই উচিত, তবে কেন খারাপ লাগছে?